নমস্কার, আমি পৃথা। ক্যামেলিয়ার কুঞ্জছায়াতে আপনাদের সকলকে স্বাগতম। ক্যামেলিয়ার কুঞ্জছায়ার তরফ থেকে ভ্যালেন্টাইন ডেজের জন্য সকলকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সেই সঙ্গে আমাদের উপরি পাওনা ক্যামেলিয়ার কুঞ্জছায়ার এই দিন জন্মদিন, তাই ভালোবাসার মাস ও ক্যামেলিয়ার কুঞ্জছায়ার জন্মদিন উপলক্ষে রইল অনুভব মুখার্জির লেখনীতে প্রাপ্তি। চলুন গল্পটি শুরু করা যাক। গল্প শুরুর আগে গল্পের ইন্ট্রোটা বলে নিতে চাই। যারা সম্পূর্ণ গল্প শুনবেন তাদের কমেন্ট আশা করছি। এই গল্পের প্রধান চরিত্র প্রাপ্তি, যার কণ্ঠ শুনবে তিনি হলেন মধুরিমা মুখার্জি। ভাষ্যকার বা গল্প পাঠে সুদীপ্তা দেব। রৌনক ও বাবার চরিত্রে অভিষেক দুবে। রাজশ্রীর চরিত্রে অর্চিষ্মান বণিক। পৃথার চরিত্রে পৃথা মণ্ডল। ডক্টর আহিলি মিত্রর চরিত্রে দিয়া অধিকারী। গল্পের সারাংশ একটুখানি। 19 বছরের এক কিশোরী প্রাপ্তির আলাপ হয় 24 বছরের এক যুবক ডাক্তার রাজশ্রীর সাথে। কিভাবে হয় তাদের একসাথে পথ চলা শুরু। এরই মাঝে রাজশ্রীকে চলে যেতে হয় বিদেশে, আর শুরু হয়ে যায় প্রাপ্তির বিয়ের তোড়জোড়। রাজশ্রী সে কি আদৌ ফিরে আসবে, নাকি রাজশ্রীর সাথে এখানেই শেষ হয়ে যাবে প্রাপ্তির ভালোবাসার পথ? তাহলে বাকিটা জেনে নেওয়া যাক। চলুন শুনে নি আজকের গল্প প্রাপ্তি। বিয়ের সানাই বেজে উঠল চৌধুরী বাড়িতে। এই বাড়ির ছোট মেয়ে প্রাপ্তির বিয়ে আজ, সেই জন্যই এত বড় আয়োজন। প্রাপ্তির বাবা প্রদীপ্ত চৌধুরী সবচেয়ে ব্যস্ত আজ, কারণ তার ঘাড়েই তো সব দায়িত্ব। একদিক দিয়ে উনি নিশ্চিন্ত, কারণ কনে সম্প্রদানের ভার পড়েছে ওনার ভাই প্রেমাংশু চৌধুরীর ওপরে। এই আলোটা ঠিক করে ঝোলা বাবা, এই বাজার থেকে জিনিসগুলো আনা হয়েছে তো? এইরকম নানা বাক্যবান ছুটে আসছে ওনার থেকে, আর মাঝে মাঝে নিজের ঘরে গিয়ে ওনার স্ত্রী ছবির সামনে দাঁড়িয়ে চোখের জল মুছে আসছেন। প্রদীপ্তবাবু বিপত্নিক। 4 বছর হলো ওনার স্ত্রী মারা গিয়েছেন। সেজন্য প্রদীপবাবুর বড় মেয়ে পৃথা এবং প্রেমাংশু স্ত্রী চান্দ্রেই মায়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে সব কিছু সামলাচ্ছেন। পৃথার স্বামী রৌনক, সেও নিজের শ্বশুরমশাইয়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজে নেমে পড়েছেন। সে এই বাড়িতে যত বেশি না জামাই, তার চেয়ে বেশি ছেলে। রৌনক আর পৃথা সুখী দম্পতি। 4 বছরে ওদের কোনো সমস্যা হয়েছে বলে মনে হয়নি, আর হলেও সেটা মিটিয়ে নিয়েছে ওরা দুজন। ওদের একটা মেয়ে আছে, নাম রূপসা। রৌনক যখন প্রাপ্তির বিয়ের কথা শুনেছিল তখন পৃথাকে জিজ্ঞেস করেছিল, প্রাপ্তি কি বিয়েতে রাজি? উত্তরে পৃথা বলেছিল, নিশ্চয়ই রাজি, পাত্রকে তো ও নিজেই পছন্দ করেছিল। রৌনক জিজ্ঞাসা করেছিল, দেখো, প্রাপ্তির থেকে সবকিছু লুকিয়ে রাখাটা কি উচিত? পৃথা বলেছিল, থামো তো, সব যদি বলে দিই মজাটা হবে কি করে? হ্যাঁ, লুকোনোর মতো একটা ব্যাপার আছে বটে, কিন্তু তাও সবার কোনো একটা প্রশ্ন ঘুরছিল। প্রাপ্তি রাজি তো? যদি রাজি থাকে তাহলে তাকে দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না কারণ প্রাপ্তি নিজের ঘরে চুপ করে দাঁড়িয়ে ভাবছে, এটাই কি আমার ভবিষ্যৎ? ভবিষ্যৎ কেউ জানে না, কারণ প্রাপ্তি তার জীবন কাটাতে চেয়েছিল একজনের সঙ্গে, আর কাটাতে যাচ্ছে অন্য একজনের সঙ্গে। যাকে চেয়েছিল তাকে পেল কই? পৃথা এসে প্রাপ্তির পাশে দাঁড়ালো আর বলল, মন খারাপ? পৃথা প্রশ্নের জবাব দিল না। অবশ্য পৃথাও উত্তরের আশা করেনি। কার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা জানতে চাইবি না? উত্তরের বদলে প্রশ্ন এলো প্রাপ্তির থেকে। জেনে কি লাভ দিদি? পৃথা জানতো
এর উত্তর আসতে পারে, তৈরি ছিল সে এটা জানার জন্য। সান্ত্বনা সুরে বলল, নিজের ভাগ্য বদলাতে পারবি। 2 বছর তো টানা অপেক্ষা করলি, রাজস্বী কি এলো? প্রাপ্তি না বুঝিয়ে দিল। পৃথার গলায় সান্ত্বনার সুর, কিন্তু প্রাপ্তির মনে শান্তি নেই, ওর মনে অনেক প্রশ্ন। পৃথা শান্তভাবে বলল, শোন বোন, আমার মনে হয় রাজস্বী তোকে ভালোবাসে, কিন্তু আমার বিশ্বাস কিছু একটা নিশ্চয়ই। থাক না দিদি। এই বলে প্রাপ্তি থামিয়ে দিল আর পৃথাকে বলল, আমার ভালোবাসার দাম কি কোনো দিন ছিল ওর কাছে? যদি থাকতো তবে হয়তো এভাবে ভুলে যেত না আমাকে। পৃথা হাসল কথাটা শুনে, তারপর বলল, ভুল বললি, পরিস্থিতি তোদের আলাদা করে দিয়েছে। রাজস্বী ইচ্ছে করে আলাদা হয়নি। বিশ্বাস হারাস না, তোর ভাগ্য তোকে ঠকাবে না। এত কিছুর পরেও ভাগ্যকে বিশ্বাস? হাসি পেল প্রাপ্তির। কি যে বলে দিদি, বিশ্বাস কিভাবে আসবে দিদি? তুই তো জানিস সব। পৃথা আবার হাসল। ভাবিস না তো এত, নিয়ে এবার রেডি হয়ে নে তো দেখি। সবাই তো কোণে খুঁজছে নিচে, তুই মানিয়ে নে না দেখি। তোর মন খারাপের জন্য কি উৎসব বন্ধ হয়ে যাবে? ঠিক, উৎসব কি বন্ধ হয়ে যাবে? রাজস্বী অতীত, কিন্তু যে ভবিষ্যৎ, তাকে অবহেলা করলে ভালো হবে না। কিন্তু প্রাপ্তির অতীত পিছু ছাড়েনি। কনের সাজে সে যখন সন্ধেবেলা নিচে এসে বসল, তখনও তার অতীতে সে বিচরণ করছে। তার কয়েক বছর আগেকার কথা। প্রাপ্তি সবে কলেজ পাশ করেছে তখন। রেজাল্ট আসার 3 দিনের মাথায় মা প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, এবং সেই অসুস্থতা এমন ভয়ঙ্কর রূপে আসে যে ওর মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। শেষ অবধি যদিও বাঁচানো যায়নি ওর মাকে, তবু ওই হাসপাতালেরই ডাক্তার রাজস্বী সেনগুপ্তের চিকিৎসার দায়িত্বে নিয়েছিলেন ওর মায়ের। রাজস্বী ছিল অর্থোপেডিক সার্জন, মানে হাড়ের ডাক্তার। প্রাপ্তি আর পৃথার মা হাড়ের কিছু একটা সমস্যায় ভুগছিলেন। তখন রৌনকই বলেছিল, আমার এক বন্ধু হাড়ের চিকিৎসা করে, দেখাবে একবার তার কাছে? কেউ আপত্তি করেনি। প্রাপ্তির মা অসীমা দেবী হাসপাতালে ভর্তি হন এবং তারপরেই রাজস্বীর সঙ্গে প্রাপ্তির আলাপ। তখন রাজস্বীর বয়স 24 আর প্রাপ্তির বয়স 19। পৃথার এত অল্প বয়সে বিয়ে হওয়া দেখে রাজস্বী বলেছিল, এত অল্প বয়সে বিয়ে মানে কেন? আর আপনাকে বা মাসিমাকে দেখে কিন্তু 2 মেয়ের মা বাবা মনে হয় না। প্রদীপবাবু বলেছিলেন, ওটা আমাদের বংশের একটা রীতি ডাক্তার সেনগুপ্ত। রাজস্বী কিছু বলেনি বটে, কিন্তু প্রাপ্তির ওপর কিরকম একটা মায়া পড়ে গেছিল। এরপর হঠাৎ একদিন প্রাপ্তির মা মারা যান, আর প্রাপ্তির জীবন বদলে যায়। অসীমা দেবীর কাজে রাজস্বী আসেনি বটে, কিন্তু প্রাপ্তি আর রাজস্বীর দেখা করা বেড়ে যায় হঠাৎই। দুজনে অনেক জায়গায় একসাথে যায়, মন্দির, রেস্তোরাঁ, গঙ্গার ঘাট। একদিন গঙ্গার ধারে বসে রাজস্বী কাঁধে প্রাপ্তি মাথা হেলিয়ে রেখে জিজ্ঞেস করে, তুমি ভালোবাসতে ভয় পাও প্রাপ্তি? রাজস্বীর প্রশ্নের উত্তরে প্রাপ্তি বলে, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? তো প্রাপ্তি আরো শক্ত করে জড়িয়ে ধরে রাজস্বীকে। প্রাপ্তি নিবিড়ভাবে রাজস্বীর কাছে ধরা দেয়। তুমি আমার জীবনের প্রাপ্তি। এই কদিনের মধ্যে ওরা বুঝে যায় যে একে অন্যকে ছাড়া থাকতে পারবে না তারা। 25শে ডিসেম্বর ওরা পার্ক স্ট্রিট গেছিল। সেই প্রথম রাজস্বী বলেছিল তার বিদেশ যাওয়ার কথা। আমাকে হয়তো বাইরে যেতে হবে প্রাপ্তি। বাইরে মানে? বিদেশ, একটা বিশেষ ডিগ্রির ব্যাপার। ডাক্তারি পড়া শেষ করতে গেলে ওই ডিগ্রি দরকার। হ্যাঁ তো যাও, ক মাসের ব্যাপার। কবে ফিরবে?
সব মিলিয়ে ওই 2.5 বছর মতন। মানে 1 বছরই শেষ হয়ে যাবে, 1 বছর একটা কন্ট্রাক্ট অনুযায়ী ওদের হাসপাতালে কাজ করতে হবে। কবে যাচ্ছ? ঠিক নেই, জানতে পারলে জানাবো। দিন, মাস, বছর সব কাটলো। রাজস্বী আর প্রাপ্তি প্রেম একেবারে জমে উঠেছে। ওদের বাড়ির লোক মেনে নিয়েছে ওদের সম্পর্ক। একে অন্যের অনেক কাছে চলে এসেছে ওরা। এখন ওরা ভবিষ্যতে স্বপ্ন দেখে। এই শোনো, আমাদের একটা সুন্দর সাউথ ফেসিং ফ্ল্যাট থাকবে, 2 বেডরুম, একটা সিটিং রুম, একটা ঠাকুর ঘর থাকবে, আর একটা ব্যালকনি থাকবে। ওই ব্যালকনিতে তুমি আর আমি পরন্ত বিকেলে চা খাবো, বুঝলে? প্রাপ্তির কথাটা মনে গেঁথে গেছিল রাজস্বীর। একদিন প্রাপ্তিকে নিয়ে নিউ টাউনের দিকে একটা ফ্ল্যাটও বুক করে এসেছিল। বলেছিল, এই নাও প্রাপ্তি, এই চাবিটা তুমি রাখো। প্রাপ্তি সেই থেকে স্বপ্ন দেখা শুরু করে। রাজস্বীও সেই স্বপ্ন দেখতে বাধা দেয়নি কখনো। প্রাপ্তির বাড়ির লোক তো বটেই, রাজস্বী নিজের মা বাবাকে রাজি করিয়ে নিয়েছিল এই ব্যাপারে। প্রদীপ চৌধুরী বলেন, অমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, এই সম্পর্কে অন্তত আমি আপত্তি করব না। রাজস্বী আর প্রাপ্তির ব্যাপারে পৃথার বক্তব্য ছিল, ছেলেটা ভালো, চিনি অনেক দিন। রাজস্বীদার সঙ্গে প্রাপ্তিকে মানাবে বলো? রৌনক বলেছিল, তা ঠিক বলেছ। কিন্তু সমস্যা বাঁধল অন্য জায়গায়। বছর 2 আগে রাজস্বী এসে জানায় ওর বিদেশ যাওয়া কনফার্ম হয়ে গেছে। সপ্তাহখানেকের মধ্যেই যেতে হবে ওকে। তুমি যাবে? জিজ্ঞেস করেছিল রাজস্বী। তাহলে 2খানা টিকিট কাটতে বলি। প্রাপ্তি বলেছিল, না থাক, ওটা তোমার কাজের জায়গা, আমি যাব না। রাজস্বী গিয়ে জানলার কাছে দাঁড়ালো। প্রাপ্তি ওর পাশে দাঁড়িয়ে বলল, এই শোনো, আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমার। যেভাবে যাচ্ছ ঠিক সেভাবেই ফিরবে। রাজস্বী হাস্যোজ্জ্বল মুখ করে বলল, বদলে যাওয়ার সুযোগ আছে? যেতেই পারো, বলল প্রাপ্তি। কোনো মেম সাহেবকে ভাল লেগে গেল হয়তো। প্রাপ্তিকে নিজের খুব কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাজস্বী বলল, তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে মেম সাহেবের দিকে চোখ যায় কি ম্যাডাম? যত ছাড়ো তো। প্রাপ্তি নিজেকে ছাড়িয়ে নিয়েছিল। একটা গান শোনাবে প্রাপ্তি? রাজস্বীর এই অনুরোধ সেদিন সে ফেলতে পারেনি। গান শুনিয়েছিল, আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। গান শুনে রাজস্বী বলেছিল,
ভাবছো কেন? মাত্র 2 বছরের তো ব্যাপার, ও দেখতে দেখতে কেটে যাবে। অনেকক্ষণ গভীর নীরবতায় ব্যালকনিতে বসেছিল দুজন। সেই নিস্তব্ধতা ওদের আরো কাছে এনে দিয়েছিল। রাজস্বী যেদিন বিদেশ যায় সেদিন প্রাপ্তিকে বলে, তোমার জন্য একটা বিশেষ উপহার সাজিয়ে রেখে গেলাম প্রাপ্তি। বছর 2 বাদে ফিরে এসে সেই উপহার নিজের হতে দিতে চাই। সেই দিন থেকে প্রাপ্তির অপেক্ষা শুরু, 2 বছরের অপেক্ষা। কিন্তু বিপদ তখন ঘনিয়ে আসে যখন ওর বাবা হৃদরোগে আক্রান্ত হয়। প্রদীপ্তবাবুর অবস্থা এতটাই খারাপ হয় যে উনি বাঁচবেন কি না সে নিয়ে যথেষ্ট সন্দেহ জেগেছিল সবার মনে। অসীমা দেবী যে হাসপাতালে ভর্তি হন সেখানেই প্রদীপ্তবাবুকে ভর্তি করা হয়, কারণ উনি খালি বলছিলেন, মরতে হলে অসীমা স্মৃতি বিজড়িত হাসপাতালেই মরব। তাই ইচ্ছে না থাকলেও অন্য জায়গায় শিফট করা যায়নি ওনাকে। হার্ট স্পেশালিস্ট ডাক্তার আহিরি মিত্র বলেছিলেন, এই যাত্রায় হয়তো উনি বেঁচে যাবেন, কিন্তু ওনাকে খুব সাবধানে রেখো রৌনকদা। উত্তরের বদলে রৌনক জিজ্ঞাসা করেছিল, তুমি কি সাজেস্ট করেছো? আহিরি মিত্র বলেছিলেন, স্পেশাল কেয়ার নাও। আর ওনার কিরকম বিশেষ ইচ্ছা আছে যেটা এখনো পূরণ হয়নি, সেটা পূরণ করার চেষ্টা করো। শেষ ইচ্ছে বলতে একমাত্র ছিল প্রাপ্তির বিয়ে। আহিরি মিত্রের মুখে এই কথাটা শুনে বিয়ের তোড়জোড় লেগে গেল। প্রাপ্তি প্রথমে এসব কিছুই নিয়ে ভাবেনি, কিন্তু একটা সময় অসহায় হয়ে রাজস্বীকে পাগলের মতো মেল করেছে, কিন্তু কোনো উত্তর পায়নি। মন বারবার ভেঙে গেছে। প্রাপ্তি বুঝেছিল রাজস্বী যখন ফিরবে তখন হয়তো সব শেষ হয়ে যাবে। এই জীবনে প্রাপ্তি আর রাজস্বীকে পাবে না, কোনো দিনও পাবে না। এটাই হবে ওর সব থেকে বড় পাপ। রাজস্বী ওকে ভালোবাসে, কিন্তু সেটা কি সত্যি ভালোবাসা নাকি অভিনয়? প্রাপ্তি সেটা সেদিন জানতে পারবে যেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। বৃষ্টি ভেজা এক রাতে প্রাপ্তি নিজের চোখের জল লুকিয়েছিল, সেটা শুধু নিজের বাবার জন্য। বারবার প্রাপ্তি মন থেকে বলছিল, তুমি কি আসতে পারো না রাজস্বী? আসতে কি তুমি পারো না? উত্তর পায়নি, অথচ ভালোবাসাও ভুলতে পারেনি সে। ফিরে এসো রাজস্বী, প্লিজ ফিরে এসো। তুমি ছাড়া আমার অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। মনের কথা একবারও পৌঁছায়নি মনের মানুষের কাছে। প্রাপ্তিকে বিয়ের পিড়িতে বসতেই হবে, সেদিন বুঝে গেছিল সে। প্রাপ্তির ঘোর কাটল পৃথার ডাকে। কি রে, কি ভাবছিস? হাস্যোজ্জ্বল মুখে প্রশ্ন ছুটে এলো পৃথার থেকে। এখনো মন খারাপ কমেনি? প্রাপ্তি কোনো উত্তর দিল না, কেবল মাথা নেড়ে না বোঝালো। পৃথা আবারও বলল, বর এসেছে, দেখবি না? কি হবে দেখে? পৃথার মুখে হাসি। কিছু একটা যেন বলতে যাচ্ছিল পৃথা, কিন্তু তার আগেই একটা গান ভেসে এলো। প্রাপ্তি চমকে উঠল। এই কার গলা শুনছে ও? এই গলা যে ওর ভীষণ চেনা। কে গাইছে গান? উত্তেজিত ভাবে প্রশ্ন করলো প্রাপ্তি। কথাটা বলেই দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে, যেখানে বরযাত্রী বসে আছে। সেখানে এসে প্রাপ্তি অবাক হলো। রাজস্বী! খুব উত্তেজিত ভাবে বলে উঠল প্রাপ্তি, তুমি এখানে পরের পোশাকে? তোমার সঙ্গে তবে? কথা শেষ হয় না প্রাপ্তির। শেষ 1.5 বছর রাজস্বী কোনো যোগাযোগ রাখেনি, বিশেষ করে শেষ 6 মাস। তবে আজ কি হলো? খুব অবাক হচ্ছ? হাসি মুখে প্রশ্ন করলো রাজস্বী। ভাবছো যে 1.5 বছর যোগাযোগ করেনি সে আজ বিয়ের মণ্ডপে কি করে এলো? প্রাপ্তি কোনো উত্তর দিতে পারল না, কেবল অবাক বিস্ময়ে তাকিয়ে রইল রাজস্বীর দিকে।
রৌনকের সঙ্গে আমার যোগাযোগ ছিল, বিদেশ যাবার আগে আমাদের বিয়ের ফাইনাল কথা বলে যাই, কিন্তু হঠাৎ করে তোমার বাবার হার্ট অ্যাটাক হওয়ায় আমার বিদেশি কেরিয়ার ছেড়ে চলে আসি। ইতিমধ্যে পৃথা আর রৌনক চলে এসেছে। প্রদীপ্তবাবু হইচই শুনে চলে এসেছেন। এত কিছু শুনে প্রাপ্তি নিজেকে আর ধরে রাখতে পারল না, চিৎকার করে উঠল সে। এত কিছু হয়েছে, আমার সঙ্গে কোনো যোগাযোগ কেন করনি? এত মেইল করেছি, ফ্যাক্স করেছি, উত্তর দিতে কি হয়? নিজেকে উত্তর না দিয়ে কি করে তোমার সামনে আসি প্রাপ্তি? তোমায় উত্তর দিতে গেলে তো নিজেকে তৈরি করতে হবে। এগিয়ে এসে প্রাপ্তির কাঁধ শক্ত করে চেপে ধরল রাজস্বী, মুখে হালকা হাসির রেখা। আজ যে রাজস্বী তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাকে তৈরি করতে যে একটু সময় লেগেছিল ম্যাডাম। এবার হাসি মুখে রৌনক এগিয়ে এলো। মান অভিমানের পালা এবার মিটিয়ে নাও হে শালিকে, রাজর্ষি তো ফিরে এসেছে। এর সুর ধরে পৃথাও বলল, এবার তো হাস, নিজের মনের মতো বরই তো পেয়েছিস তুই। রাজস্বীর মুখেও হাসি লেগেই আছে। মেসোমশাই, সানাই বাজান, আপনার মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। কথাটা শুনে সবাই হেসে উঠল, আর প্রাপ্তি ছোট্ট করে রাজস্বীকে মেরে বলল, শয়তান। অবশেষে প্রাপ্তি ও রাজস্বীর মিল। যাক, যার শেষ ভালো তার সব ভালো। তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার দেখা অন্য একটা নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন গল্প আসার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগেই নোটিফিকেশন চলে যায়। কেন যে ভুলগুলো পড়লে মনে হারিয়ে ফেলি নিজেকে, জলে ভেজা সব স্মৃতিরা চোখে আবছা হয়ে নামে, বুঝিনি কখনো কোনোদিন ব্যথাগুলো ঠিক কিভাবে থামে। জানি না কিভাবে তুই বুঝবি এ যন্ত্রণা, জানি না কি হবে তোকে ছাড়া। বসে বসে ভাবি সারাদিন, হারাবার নেই কিছু আর, কেন যে আড়ালে খুব চুপ করে তোকে চেয়েছি বারবার। আজও আছি অপেক্ষায় তোর হাসির হাত ধরে, আসলে সত্যি কি মিথ্যে কি, কেন যাই দূরে সরে সরে। জানি না কিভাবে তুই বুঝবি এ যন্ত্রণা, জানি না